বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর অ্যাট টাইম, যেখানে খুব স্বাভাবিকভাবেই অনেকগুলো কথা হবে আমাদের প্রেডিকশন নিয়ে, ভুল প্রেডিকশন নিয়ে, এবং খুবই স্বাভাবিক, প্রেডিকশন তো ভুল হওয়ারই কথা। প্রথম একটা করে যদি আমরা প্রশ্ন নেই, এফআর আফরান, তার প্রশ্ন, আপনারা প্রেডিক্ট করেছেন ম্যানচেস্টার সিটি হেরেছে, প্রেডিক্ট করেছেন বার্সেলোনা হেরেছে। একই সাথে আতিক, তার প্রশ্ন বলেনি, আপনারা প্রেডিক্ট করার পরপরই বুঝে গিয়েছিলাম রিয়াল মাদ্রিদ জিতবে, মানে উনিও বলছেন আমরা যেটা প্রেডিকশন করি সেটা নাকি হচ্ছে উল্টা হয়। ঘটনা কিন্তু সত্যি, গত 6 মাস 7 মাস ধরে আমরা যা বলেছি মোটামুটি আই এম প্রিটি শিওর যে 70 বা 80% ক্ষেত্রে ব্যাপারটা উল্টো দিকে গেছে। এবং আমরা তো একদিন আপনার বলেছিলাম যে আমরা যেই ফুটবলারকে নিয়ে কথা বলি, ধরেন অফ ফর্মে থাকে, সে হচ্ছে গোল করে। এবার যেটা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের এই লাস্ট যে শোটা হলো, ওই জায়গায় আমাদের 50% মিলেছে। জার্মান দুইটা দল গেছে, কিন্তু রিয়াল মাদ্রিদ আর চলে গেছে, বার্সেলোনা। আমি কি অ্যাটলেটিকো বলেছিলাম? আমার মনে নাই। আমরা বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষেই দেখেছিলাম প্রথম লেগটার পরে। তো প্রেডিকশন তো দিন শেষে প্রেডিকশন আছে ভুল হওয়ার জন্য। প্রেডিকশন এমন না যে আমরা চাই ওই দলটা জিতে যাক। প্রেডিকশনের অর্থ হচ্ছে আপনি কোনো একটা কিছু আন্দাজ করছেন, অনুমান করছেন, সেটা হচ্ছে লজিক্যালি। হ্যাঁ, তো সেই হিসাব থেকে আপনার কাছে হচ্ছে গিয়ে রিসেন্ট খেলা দেখার পর আপনার কাছে যা মনে হয়েছে, ওই এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে দেখেন, কালকে রিয়াল মাদ্রিদ জিতে গেছে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ জিতে গেছে টাই ব্রেকারে। কাল যদি আবার ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের খেলা হয় কালকেই, হ্যাঁ, তাহলে ওই ম্যাচের বেশিরভাগ লোকে ফেভারিট বলবেন কাকে? ম্যানচেস্টার সিটিকে। কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলবে রিয়াল মাদ্রিদ, কারণ তাদের বিশ্বাস। এখন ওই বিশ্বাসের সাথে এই প্রেডিকশন ব্যাপারটা না মেলানোই মনে হয় যে ভালো। প্রেডিকশন যে মজার জন্য এটা ফান করা যেতেই পারে। যেমন প্রশান্তনাথ বলেছেন আপনাদের সেমিফাইনাল প্রেডিকশনের এই অবস্থা হলো কেন? ভাই, আমরাও চিন্তা করছি এই অবস্থা হলো কেন। এতে আমাদের কোনো আনন্দ নেই, কষ্ট নেই। তবে এইরকম একই রকম সিবিএস এর যে চ্যাম্পিয়ন্স লিগের শোটা হয়, আমি প্রেডিকশন যে অনেকেই দেখেন সেটা, সেখানে লুই এনরিকে যখন পিএসজি জিতলো, বার্সেলোনাকে হারালো, তো তখন তাকে আনা হয়েছে। তো এরকম স্টুডিওতে বসে থিয়েরি অরি, মিকা রিচার্ড, জেমি ক্যারাগার কথা বলছেন, কেইট আব্দো আছেন। তো কথার ভেতরে লুই এনরিকের প্রথমই হচ্ছে যে সে খুব কষ্ট পেয়েছে, কারণ ওই পুরো প্যানেল, স্পেশালি মিকা রিচার্ডস, তারা প্রেডিকশনটা দিয়েছিল বার্সেলোনার পক্ষে। লজিক্যালি ব্যাপারটা যা দাঁড়ায় আর কি, তাই না? এবং মাঠেরও 90 মিনিটে কোনো দলই তো কেউ কাউকে ছাড় দেবে না, সুতরাং সেখানে সেটা হতেই পারে। এই যে যেমন বার্সা পিএসজির ম্যাচ, ধরেন অনেক বার্সা ফ্যানরাই তারা ধরছে, বা এটাও হয়তো বা একটা বড় কারণ যে রেড কার্ডটা না হলে, বড় না, ওইটাই টার্নিং পয়েন্ট। ধরেন বার্সেলোনা ম্যাচটা এত বাজেভাবে হারতো না, এখন যে রেড কার্ড হবে সেটা তো আমরা জেনে তো আর বসে নাই, সেটা তো কেউ প্রেডিক্ট করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে কি, মানে একটা ভাইটাল, মানে গেম চেঞ্জিং মোমেন্ট ছিল ওইটা হচ্ছে ধরেন ওই রকম হইলে ওটা ওই যে হাত দেখে না, হাত দেখা কমেডি, তারপরে ওই যে জ্যোতিষী বাকি দিয়ে কি, ঠিক আছে, এইগুলার তবে আচ্ছা, এই বিজনেসটা শুরু করবেন কি আছে নাকি কোনো উপায়? এটা করে ফেলি আমরা, যে যেই সমস্ত হারাতে চায় তাকে আপনারা, এটা তাদের ভুড়ু হয়ে যাবে। এনিওয়েজ, আমরা আমাদের প্রেডিকশন করেছিলাম, এখনো করছি এবং করতেও থাকবো, এটা নিয়ে কোনো কিছু প্রেডিকশন লাগবে, প্রেডিকশন ভুল হবে, প্রেডিকশন চলবে। প্রেডিকশন করা হয় একটা আন্দাজ থেকে। হ্যাঁ, সেই আন্দাজের, যেমন আপনি এই যে রিয়াল মাদ্রিদের যে এক্সজি 1.24 আর ম্যানচেস্টার সিটির এক্সজি যে 3.5 এর উপরে, তো এটা তো বলে দিচ্ছে যে ম্যানচেস্টার সিটিরই এই ম্যাচ। আপনি বল পজিশন দেখেন, শট দেখেন, কর্নার দেখেন, সবকিছুই তো প্রেডিকশন তো ওইভাবেই করা লাগবে। রিয়াল মাদ্রিদের ক্রেডিট, তারা ম্যাচটাকে কন্ট্রোল করেছে, তারা জানতো ম্যানচেস্টার সিটি এমন কাজ করতে পারে, এবং তারা যে প্ল্যানটা নিয়েছিল সেই প্ল্যানটা এক্সিকিউট করেছে। এটা মজার প্রশ্ন, বুঝছেন? অর্পণ বৈদ্য ভদ্রলোক বের্নার্ডো সিলভার উপরে এত চটেছেন, তিনি লিখেছেন যে আমি যদি এই বছর বিয়ে করি, পরের বছর চ্যাম্পিয়ন্স লিগ আসার সময় আমার সন্তানের বয়স হবে 1 বছর। শিশু সন্তান বার্নার্ডো সিলভার চেয়ে বেটার শুট। মানে বেজায় বিরক্ত, নাইলে এইরকম এই জীবন দর্শন। উনি আবার ওনার বয়স উল্লেখ করে দিয়েছেন, ওনার বয়স 21 বছর। আরেকটু অপেক্ষা ভাই, আপনি এত তাড়াতাড়ি বিয়ে করেন না ভাই, আরেকটু অপেক্ষা। 22 বছর বয়স, 21 বছর বয়সে বিয়ে করলে আরেকটু অপেক্ষা করেন না, ইচ্ছা আপনার, ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কথা না বলে ভালো। না ভাই, করেন না। আচ্ছা, প্রচুর রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে প্রচুর প্রশ্ন। আর রোকন খান, তার প্রশ্ন, জাস্ট আপনারা দুজন এক কথায় ম্যাচটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? মানে ছোটবেলা আমরা এক কথা প্রকাশ করতাম না, এক কথায় প্রকাশ, কোন ম্যাচটা? এইটা ম্যান সিটি রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির ম্যাচ এক কথায় প্রকাশ করলে ওই নরমাল যেটা। আচ্ছা, মানে রিয়াল মাদ্রিদ কি এক কথায় প্রকাশ করা যায়, মানে দ্য নেম এক্স্যাক্টলি, মানে রিয়াল মাদ্রিদ। আপনি বলছেন রিয়াল মাদ্রিদ, আর আমি বলবো ওই যে একটা সো ক্লিশে একটা লাইন আছে না, রিয়াল মাদ্রিদ এমনই।
হ্যাঁ ওইটাই ওইটাই। ওইটাই আচ্ছা এই প্রশ্নটাও আসেন আবার জিংস করি। ডিকে মালিকের প্রশ্ন, আমার প্রেডিকশন ফাইনালে খেলবে রিয়াল এবং পিএসজি, আপনাদেরটা কি? আমাদের প্রেডিকশন জানাবো যথেষ্ট টাকা ব্যাংকে ঢুকলে নাকি? হ্যাঁ, কারণ এটা প্রেডিকশন আমরা ব্যবসা করব, ব্যবসা চলবে। আর সেটা যদি আপনারা জানতে চান তাহলে হচ্ছে গিয়ে ওই সেমিফাইনালের আগে আচ্ছা না, প্রেডিকশন সিরিয়াস ডিসকাশন। প্রেডিকশন তো রিয়াল মাদ্রিদ আর পিএসজির কথাই বলে। অবভিয়াসলি ক্লিয়ার ফেভারিট রিয়াল মাদ্রিদ কে মনে হয়, ওর পাশে পিএসজি কে মনে হয়, অন্যদিকে পিএসজি। তবে আমি আরেকটা ফাইনাল দেখতে চাই না, সেটা হচ্ছে পিএসজি আর বায়ার্ন মিউনিখের ফাইনাল দেখতে চাই না। পিএসজি আর ডর্টমুন্ড হোক, কিন্তু পিএসজি আর বায়ার্ন ফাইনালটা না মানে কেমন জানি, মানে ওইটা কোনো একভাবে সেই 2021-এর মেমোরিটা মনে করিয়ে দেয়, যে সময় গ্যালারি ফাঁকা থাকতো, মানে এটা যায় না ফুটবলের সাথে। আচ্ছা, হোসেন আহমেদ তার একটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখে আমার একটু কেমন জানি লাগলো। রিয়াল কি কাল ইতিহাসের জঘন্যতম ম্যাচ খেলে জিতেছে শেষ পর্যন্ত ভাগ্যের ছোঁয়া পেয়ে? তাই জঘন্যতম ম্যাচ খেলবে কেন? রিয়ালের স্ট্র্যাটেজি ছিল এইটা, মানে আপনার এগেইনস্টে যেই দল তাদের যে প্লেইং স্টাইল, আপনি কি ওই সেম প্লেইং স্টাইল আপনি খেলবেন? কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে এটা বলেছেন যে ম্যান সিটির মাঠে এসে ম্যান সিটিকে আটকাতে হলে এই ছাড়া আর কোনো উপায় নেই। এক্স্যাক্টলি, মানে রিয়াল মাদ্রিদ তাদের ওই, আমি একটু আগেই তো বললাম যে রিয়াল মাদ্রিদ যে প্ল্যান ছিল, মানে মানুষজন ভাবে কি জানেন, ওই খালি আক্রমণের পর আক্রমণ করব, এটাই আসলে ফুটবল না। দিন শেষে ফুটবলের অনেক রকম ছক আছে, অনেক কিছু আছে, ট্যাকটিক্যাল ব্যাপার স্যাপারও তো আছে ভাই, সেগুলা মানে যাই হোক না জঘন্যতম ম্যাচ খেলা জিতে নাই রিয়াল, জঘন্যতম ম্যাচ খেলা নেই কালকে। আচ্ছা, সাজ্জাদ হোসেনের প্রশ্ন, রদ্রি টাই ব্রেকারে শট দিল না কেন? রদ্রিকে এরকম প্রশ্ন আমি আরেকজনকে জানি বলো, রদ্রি এবং কাইল ওয়াকার এই দুজন প্রশ্ন। দেখেন, যখন পেনাল্টির ব্যাপারটা এরকম থাকে অনেক সময়, যে প্লেয়াররা বেশি আত্মবিশ্বাসী তাদেরকেই পাঠানো হয়, প্লেয়াররা নিজে থেকে অনেক সময় চান, আর কেউ যদি নিজ থেকে বলেন যে আমি চাই না, তাহলে তাকে দেওয়া হয় না। এখন রদ্রির ক্ষেত্রে কি ঘটেছে আমরা এখনো জানি না, তবে রদ্রি কি খুব বেশি পেনাল্টি নিয়েছেন তার ক্যারিয়ারে? আমি তো মনে করতে পারি না। আমি খুব মনে করতে পারি না। তার আতলেতিকো মাদ্রিদের রেকর্ডটা কি সেটাও আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না, মানে আমার টপ অফ দ্য মাইন্ড মনে পড়ে না যে রদ্রিকে আমি খুব বেশি পেনাল্টি নিতে দেখেছি কোনো জায়গায়। পেনাল্টি নিয়ে যখন তবে খুবই ইন্টারেস্টিং চয়েস ছিল দুই দলের কাছ থেকেই। স্পেশালি আপনি দেখেন যে রিয়াল মাদ্রিদের কে এসছে, ভাস্কেজ, নাচো, তারপরে কে আসলে রুডিগার অফ অল দ্য পিপল, রুডিগার আসছেন শেষ পেনাল্টি কিকটা নিতে, যেটাতে ম্যাচ জেতানো। এবং একটা জিনিস দেখেন, রুডিগার ওই গোলে তার দায় আছে, এরপর এক্সট্রা টাইমে রুডিগার একটা মিস করলো না, এক্সট্রা টাইমেও কিন্তু একটা ভালো পেনাল্টি এরিয়ার ভেতরে রুডিগার মিস করছিল, ওইখান থেকে কামব্যাক করা, কনফিডেন্টলি শটটা করা, গোল দেয়া, এবং লাস্টে আল্লাহু আকবার বলা, ওইটা তার ফেইথ। এবং পরে পেনাল্টি রিলেটেড প্রশ্ন রয়েছে, মোর্শেদ হাসান বিশাল তার প্রশ্ন, মডরিচ যখন পেনাল্টি মিস করলো তখন আপনাদের অনুভূতি কি হলো? তখন মানে আমার অনুভূতি মনে হচ্ছে যে মাঝে মাঝে ফুটবল ভদ্রলোকদের সাথে সঠিক বিচার করে না। আমার কাছে কি লেগেছে, পুরো ম্যাচটা এটা রিয়াল মাদ্রিদের স্ক্রিপ্ট মতোই গেছে, রিয়াল মাদ্রিদ যা করে ঠিক তাই হয়েছে। পুরো ম্যাচে একটাই মাত্র অসামঞ্জস্যতা, সেটা হচ্ছে লুকা মদ্রিচের পেনাল্টি থেকে গোল লুকা মদ্রিচ যেটা লুকা মদ্রিচের পেনাল্টি থেকে গোল করতে না পারা বাদ দিয়ে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের মানে পুরোটাই রিয়াল মাদ্রিদীয় খেলা হয়েছে, এই ছাড়া আর কিছু না। ওই একটাই শুধুমাত্র মানে মেলে নাই পাজল। কিন্তু ওই সময় দেখেন, ওই সময় কিন্তু চাপে পড়ে যাওয়ার কথা রিয়াল মাদ্রিদের, কিন্তু বার্নার্ডো সিলভার পরের পেনাল্টিটাই তাদেরকে বেশ সাহায্য করেছে। মানে বার্নার্ডো সিলভা যদি ওখান থেকে গোল করে বসেন তাহলে কিন্তু লিডটা হয়, তখন রিয়াল মাদ্রিদ 2-0 হয়। এক্স্যাক্টলি, তখন ভেজাল ছিল রিয়াল মাদ্রিদের, শেষ পর্যন্ত সেটা হয়নি। মোহাম্মদ সজীব তার প্রশ্ন, রড্রির সাথে ম্যানচেস্টার সিটির শত্রুতা কি? মানে রড্রিগোর সাথে ম্যানচেস্টার সিটির কি শত্রুতা? আপনি একটা জিনিস জানেন, 2016 সালে পেপ গার্দিওলা যখন আসলো, এরপর থেকে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসি 5টা, গতকালকেরটা করে রড্রি এখন 4টা, মানে এই কয়েক বছরের মধ্যে। এবং প্রতি ম্যাচেই মোটামুটি গোল করেছেন, সবগুলা সিগনিফিকেন্ট গোল। মানে বেনজেমা তারও 4টা গোল ছিল, সেই তালিকায় রড্রিগো তিনিও এসেছেন, 4টা গোল এখন তারও হয়ে গেছে। ম্যান সিটি আর এর প্রশ্ন শেষ হয়েছে। ম্যানচেস্টার সিটি এবং রিয়ালের একটু অন্য ফ্লেভার চেঞ্জ করি। এইচআর শাকিলের প্রশ্ন, ইউসিএল রিলেটেড প্রশ্ন রয়েছে, সবই ইউসিএল রিলেটেড। এইচআর শাকিলের প্রশ্ন, রোনাল্ডো আরাউহো লাল কার্ড না দেখলে পিএসজি ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতো?
মানে হলে হতে পারতো তো আসলে অন্য আলোচনা, তবে ওই আলোচনা যদি যান তাহলে যদি লাল কার্ড না দেখতেন আর রোনাল্ডো আরাউজো, তাহলে ওই সময় পর্যন্ত যা অবস্থা তাতে মনে হচ্ছিল যে বার্সেলোনা এই ম্যাচটা নিজেদের করে নিত, তাহলে পিএসজির জন্য বেশি কঠিন হয়ে যেত। এত বাজেভাবে হারতো না। এবং দেখেন রোনাল্ডো আরাউজোকে যদি হচ্ছে ধরেন পিএসজি আক্রমণ করছে, কিন্তু আপনার রোনাল্ডো আরাউজোকে যখন রেড কার্ড দেখে মাঠ ছেড়ে বেরোতে হলো, তখন এর দায়টা কি পড়েছে দেখেন, লামিন ইয়ামালকে তুলতে হয়েছে। ইয়ামাল কি দারুণ মানে গোলের অ্যাসিস্টটা দিলেন, মানে এরকম ইয়ামালকে তুলে ফেলে না, ঝামেলাটা এখানে হয়েছে যে ইয়ামাল পারতেন বলটা নিয়ে দু একজনকে কাটিয়ে বিজি রাখতে, ওই পাশটা জেনারেট করতে, হুইটার যখন আসতেছে, কারণ আমরা কুবার্সির কথা বলছিলাম, লং বল তিনি বেশ ভালো ডিস্ট্রিবিউট করতে পারেন, উইং এ একটা লং বল ফেললে। এবং এছাড়া ধরেন আপনি পিএসজি যেভাবে কিছু কিছু সময় পুরো প্রেসার দিয়ে গেছে বার্সেলোনাকে, সেটা তাহলে পিএসজি হয়তো পারতো না, তাদেরকে ডিফেন্সেও মনোযোগী হতে হতো। এবং একটা সময় মনে হচ্ছে রাফিনিয়াকে তুলে ফেলা যেত কিনা, কিন্তু রাফিনিয়া আবার গোল করেছেন 3টা 2 লেগ মিলিয়ে, সেই কারণে হয়তো তাকে তুলে ফেলা হয়। রাফিনিয়ার ধরেন ইয়ামালের থেকে রাফিনিয়ার রিসেন্টলি গোল কনভার্সন রেটটা একটু ভালো, সুতরাং ওই জায়গাটা আপনি লেভানডফস্কিকে তুলবেন না। তবে লেভানডফস্কির পারফরম্যান্স হতাশ করেছে, লেভানডফস্কি এবং এরলিং ব্রুট হল্যান্ড এই দুজনের পারফরম্যান্সই সেমিফাইনালে ছিল খুবই হতাশ করেছে এইভাবে যে লেভানডফস্কির আমার কাছে মনে হচ্ছে 1-0 থাকা অবস্থায় তার ব্যবধানটা 2-0 করা উচিত ছিল। একটা সুযোগ পেয়েছিলেন, আকাশ দিয়ে মেরেছেন, পাওয়ারে মেরেছিলেন লেভানডফস্কি। এরপরে সেকেন্ড হাফেও আসলে নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারেন নাই, মানে বিগ ম্যাচে লেভানডফস্কির কাছ থেকে আরেকটু বোধহয় বার্সেলোনার প্রত্যাশা। শুভ সেন তার প্রশ্ন, এই সপ্তাহের কোন হারটায় আপনারা বেশি অবাক হয়েছেন? পিএসজি বার্সেলোনার হারে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। অবাক হয়েছেন কোনটা, মানে যেই ব্যবধানে হেরেছে? হ্যাঁ, পিএসজি বার্সেলোনা, সেটাতে সবচেয়ে বেশি অবাক হয়েছি। নেক্সট করবেন না করব? ভদ্রলোকের আরেকটা প্রশ্ন, আপনি তো ওপাশ থেকে নিয়েছেন, আমি এপাশ থেকে নিয়েছি। জাভি এত মেজাজ হারায় কেন? তিনি কি ডাগ আউটে দলকে সমর্থন দিতে পারতেন কিনা? অবশ্যই আমি আপনার সঙ্গে একমত। জাভি হার্নান্দেজ, দেখেন আপনার দল 10 জনে হয়ে গেছে, রেড কার্ড আপনি দেখেছেন, মেনে নেন, আপনি কুল থাকেন। আপনি যদি নিজেই ডাগ আউট থেকে এরকম একটা ঘটনা ঘটান যে আপনার দল এমনিতে মাঠে চাপে পড়ে গেছে, আপনি তো ডাগ আউটে আরও ম্যাচিউর থাকতে পারেন। কার্লো আনচেলত্তির কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আনচেলত্তি কি ঠান্ডা মাথায় থাকেন, তো ওখানে ওই রিয়াকশন দেখিয়ে তিনি রেড কার্ড দেখে তো দলকে আরো চাপে ফেললেন, আরো বিপদে ফেললেন। এরপরে আরেক অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ মনে হয়, গোলকিপার কোচ ছিল না, ওই তো অ্যাসিস্ট্যান্ট কোচই, তিনি আবার রেড কার্ড দেখলেন। তো এইগুলার কোনো কিছু তো বার্সাকে সাহায্য করে না। ধরেন তখন ডাগ আউটে কোনো অনেকটা গার্জিয়ানলেস হয়ে গেছে। হ্যাঁ, এবং এইখানে ডাগ আউটে এই ব্যাপারগুলো লাগে, হ্যাঁ, যে হ্যাঁ হয়তো হাফ টাইমে পেয়েছে বার্সেলোনাকে তিনি, কিন্তু ডাগ আউটের এই আলোচনাগুলো লাগে। আবার দেখেন, মানে তাদের তো ঘরের মাঠে খেলছে, জাভি আরও সবাইকে এক করবেন, জাভি আরও ট্যাকটিক্যাল সিদ্ধান্তগুলো দিবেন যে কি কি করা যায়। আমার মনে হয় যে জাভি অ্যাজ আ প্লেয়ার যে কুল হেডেড ছিলেন, আর জাভি অ্যাজ আ কোচ এবং আকাশ পাতালের। এই সিজনে দেখেন জাভি মনে হয় আরো কয়েকটা রেড কার্ড। হ্যাঁ, জাভি তো এই যে ডাগ আউটে দাঁড়ালেন চ্যাম্পিয়ন্স লিগে, এর আগে পরে আগের ম্যাচে ছিলেন না, আগে পরে লা লিগা যা ম্যাচ হয়েছে কোনোটাতেই তিনি ডাগ আউটে থাকতে পারেন নাই, কারণ তিনি রেড কার্ড দেখেছিলেন। এবং তার ক্যারিয়ারে এখন কোচ হিসেবে রেড কার্ড 3টা, আর বার্সেলোনার প্লেয়ার হিসেবে খেলার সময় তিনি সব মিলিয়ে তার এত বছরের ক্যারিয়ারে রেড কার্ড দেখেছিলেন 2টা। হ্যাঁ, এটা দেখেন যে কোচ আর প্লেয়ারের কত তফাৎ, তাই না? মানে একটা, কিন্তু এইটা একটু অদ্ভুত কনভার্সন যে প্লেয়ার হিসেবে যিনি ঠান্ডা মাথার ছিলেন, কোনো রকম কোনো ঝামেলায় কিন্তু আপনি জাভিকে ওইভাবে চোখে পড়তো না, বরং তিনি থামিয়ে টামিয়ে দিতেন। সেই জাভি ডাগ আউটে এসে একদমই সেই চাপটা বোধহয় খুব ভালোভাবে নেগোশিয়েট করতে পারলেন না। প্রশ্ন একেবারে ছোট ছোট 2টা প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে আখলাকুর রহমান মুন্না, তার প্রশ্ন, 4 সেমিফাইনাল দলের মাঝে আর্জেন্টিনার কয়জন আছে? একজনও তো নাই মনে হয়। রিয়াল মাদ্রিদে নাই, দে আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, কিন্তু কোনো আর্জেন্টাইন নাই। এই আপনার অ্যাথলেটিকো বাদ দিলে তো হচ্ছে গিয়ে কোয়ার্টার ফাইনালে অন্য কোনো দল তো মনে হয় ছিল না, কোয়ার্টার ফাইনালে ছিল না তো বার্সেলোনা। মানে আমরা বলছি 23 জনের রেগুলার স্কোয়াডটা চ্যাম্পিয়ন্স লিগে যাওয়া আসা করে, তার ভেতরে সাইড বেঞ্চের ওই এক্সটেন্ডেড ইউথ টিমের কথা বলছি না। তো সেই হিসাব করলে রিয়াল মাদ্রিদে নাই, বার্সেলোনাতেও ছিল না, বায়ার্ন মিউনিখে নাই, পিএসজিতে নাই। তারপর হচ্ছে আপনার ডর্টমুন্ডে, অ্যাটলেটিকো মাদ্রিদে আছে, অ্যাটলেটিকো মাদ্রিদে ছিল, আর হচ্ছে আর কোন ডর্টমুন্ড, আর্সেনালেও নাই, বায়ার্ন মিউনিখেও নাই। তো
এটা একটা আবার কিছুদিন আগে না 10-14 ম্যানচেস্টার বছর আগে সিটি ছিল আর কি আলভারেজ একমাত্র আলভারেজ ছিলেন শেষ পর্যন্ত। আচ্ছা 10-14 বছর আগে, হ্যাঁ ধরেন এই সময়টা ব্যাপারটা এরকম ছিল যে যেই ইন্টার মিলান দলটা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো 2010-এ, 4টা আর্জেন্টিনা, হাভিয়ার জানেত্তি, কাম্বিয়াসো, ওয়াল্টার স্যামুয়েল, ডিয়েগো মিলিতো, এই 4 জনের ভেতর থেকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন ডিয়েগো মিলিতো। ওয়াল্টার স্যামুয়েল জানিতে পান নাই, কাম্বিয়াসো সম্ভবত পান নাই, হ্যাঁ শুধুমাত্র ডিয়েগো মিলিতো। ওইবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রেবল জিতেছিল ইন্টার মিলান। আর্জেন্টিনা কি করেছিল ওয়ার্ল্ড কাপে, মানে এটা সব সময় সম্পর্কিত না, যেমন হ্যাঁ মানে ব্রাজিলের ফুটবলারদের সব সময় সম্পর্কিত না, মানে একটা দাপট রয়েছে আন্তর্জাতিক ফুটবলার ওইটা। আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, আবু নাইমের একসাথে 2 ম্যাচ দেখেন কিভাবে? সত্যি কথা বলতে দেখতে পারি না, একটা ম্যাচই একটা সময় দেখতে হয়, ফোকাস রেখে দেখি এবং আরেকটা স্কোর আপডেট হচ্ছে ওই রিমোট জাম্প করে, হ্যাঁ এই পাশাপাশি। আমার এখানে একটা মজা আছে, আমার এক ছোট ভাই আছে বুঝছেন, ও প্রচুর হচ্ছে কি আপনার কোন একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করে, নাম বললাম না, তো সেখানে সে প্রচুর স্টোরি দেয়, মানে ইনস্ট্যান্ট যখনই যা হয় সেটারই হচ্ছে কি আপনার সে স্টোরি দেয়। আমি কালকে, ও বায়ার্ন মিউনিখ সাপোর্ট করে, ওই বায়ার্ন মিউনিখ, আর আমি ওর স্টোরি দেখেই আমি হচ্ছে কি দেখছিলাম। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ওই ম্যাচটাকে ফোনে চালিয়ে দেওয়া যায় যদি আপনার ওই অ্যাপে সাবস্ক্রিপশন থাকে, কিন্তু যেটা হয় যে মনোযোগটা থাকে না। আপনি যদি কোনো একটা ম্যাচ খুব মনোযোগ দিয়ে দেখতে চান, কোনো কিছুই হাতছাড়া করতে না চান, তাহলে দেখেন রাতে ম্যাচ হয়তো আমরা দেখেছি, কিন্তু সবকিছু কি মাথায় আছে? আবার এরপর ধরেন হচ্ছে আপনি যদি একটা এক্সটেন্ডেড কোনো একটা বড় হাইলাইটস দেখেন না, এটা খুঁজে পাওয়া একটু কঠিন আর কি বাংলাদেশ থেকে, বাংলাদেশের এই রিজিয়ন থেকে। আমার শেষ প্রশ্ন, সেমিফাইনালে কোন দল আগে খেলবে কোন দল পরে খেলবে এটা কিভাবে নির্ধারণ হয়? আব্দুল্লাহ আল আসিফুল তার প্রশ্ন। ড্রত মধ্যেই তো ড্র যখন হয় তখন কে আগে কে পরে, ওই ড্রটাও ধরেন ওই যে A1 B1 রাইট, ওই ড্রগুলো একবারে হয়ে যায় না। প্রশ্ন আর কিছু নাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রেডিকশন হচ্ছে আমরা রবিবারে ইনশাল্লাহ ফিরবো এই বসুন্ধরা কিংস প্রেজেন্স দা ফুটবল শো, ওটা কিন্তু মিলবে ইনশাল্লাহ। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.